আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি, দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা, কারণ মাথা মোটা বাঙালি সহজেই বিশ্বাস করবে না, এটা আমরা খুব ভালোভাবে জানি। কতগুলাই স্টুপিড মিলে বাংলাদেশটাকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সেটা কি আপনারা এখনো অনুধাবন করতে পারছেন না? চোখ খুইলা চারপাশ একটু ভালো করে দেখেন, এরপর বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। বিশ্ব রাজনীতির নোংরা খেলায় বলি হইতে হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। এইটা কোনো রূপকথার গল্প না, কোনো রাজনৈতিক সংস্থা জনপ্রিয়তা পাওয়ার স্লোগানও না। এটা কঠিন বাস্তবতা, যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিনিয়ত চলে আসতেছে, আমরা দেখতেছি। ইরান ইসরায়েল যুদ্ধ, দূর দেশের যুদ্ধ ভাইবা আমরা অনেকে নিশ্চিন্তে ঘুমায় আছি। যারা ঘুমায় আছেন তারা চরম ভুল করতেছেন। এই যুদ্ধ থামুক কিংবা না থামুক, মধ্যপ্রাচ্যের সমীকরণ যে চিরতরে বদলাই গেছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? আর এইটার প্রথম এবং সবচাইতে বড় আঘাত আসবে বাংলাদেশের ঘাড়ে, যেটা অলরেডি চলে এসেছে। আমাদের অর্থনীতি, আমাদের খাদ্য নিরাপত্তা, এমনকি আমাদের সন্তানদের ভবিষ্যৎ সবকিছু হুমকির মধ্যে পড়ে গেছে। বিশ্বাস আপনাদের হবে না আমরা জানি। চলেন সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হরমুজ প্রণালীর নাম আপনারা শুনছেন তো? এই হরমুজ প্রণালী বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট। চোক পয়েন্টের অর্থ হয়তো অনেকেই জানেন না। এটার মানে হচ্ছে সংকীর্ণ পথ কিংবা সরু পথ, সহজ বাংলা ভাষায় বলতে গেলে চিকন পথ। প্রতিদিন বিশ্বের তেল সরবরাহের প্রায় 21%, মানে 1/5 এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সব বড় বড় তেল উৎপাদনকারী দেশের লাইফলাইন হইছে এই হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট জানাই দিছে, যুদ্ধ চলুক কিংবা না চলুক, তারা তাদের ভূখণ্ড কিংবা তাদের স্বার্থের যে ক্ষতি হয়েছে তার চরম প্রতিশোধ নেবেই নেবে। আর তাদের সবচেয়ে বড় অস্ত্র হইল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। ইরান এই প্রণালী সচল করতে দেবে না। এর ফলাফলে কি হইব জানেন আপনারা? এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হইব আকাশচুম্বী। বিশেষজ্ঞ যারা আছেন তারা আশঙ্কা করছেন তেলের ব্যারেল প্রতি দাম বাড়বে 150 কিংবা $200 মতো, এবং এটা ছাড়াই যাইতে পারে, এটা নিশ্চয়তা তারা দিতে পারেনি। কিন্তু সমস্যা শুধুমাত্র দামের মধ্যে সীমাবদ্ধ না, সমস্যা হইল সরবরাহ ব্যবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম সাফ জানাই দিছে, বিশ্বব্যাপী জ্বালানি সংকটে যে দেশটি সবচেয়ে আগে একেবারে ফুরাই যাইব, মানে তেল ফুরাই যাইব, সেইটা বাংলাদেশ। আমাদের জ্বালানি তেলের স্টক খুব সীমিত, বেশি একটা নাই। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে যেটুক তেল মজুদ আছে তা দিয়ে বড় জোর 1 সপ্তাহ চালানো সম্ভব, মানে আজ থেকে 1 সপ্তাহ চালানো সম্ভব। আপনারা কি বুঝতে পারছেন? এইটার অর্থ কয়েকদিন পর রাস্তায় গাড়ি চলবে না, কলকারখানা বন্ধ হয়ে যাইব, বিদ্যুৎ উৎপাদন থমকাই যাইব, দেশ অন্ধকারে নিমজ্জিত হইব। জ্বালানি নাই মানে পরিবহন নাই, পরিবহন নাই মানে সাপ্লাই চেইন ধ্বংস। চাল, ডাল, সবজি কিচ্ছুই আপনার শহরে, আপনার হাতের দোরগোড়ায় পৌঁছাবে না। বাংলাদেশের অর্থনীতির প্রধান 2টা স্তম্ভের একটা হইল রেমিটেন্স, আর এর সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। এটা তো আপনারা জানেন। সৌদি আরব, কাতার, দুবাই, এই 3 দেশে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা হাড় ভাঙা পরিশ্রম কইরা বাংলাদেশে টাকা পাঠায়, অর্থাৎ রেমিটেন্স পাঠায়। আমরা যে রিজার্ভের গল্প শুনাই, আমরা যে উন্নয়নের কথা বলি, তার পেছনে এই ভাইদের রক্ত এবং ঘাম আছে। কিন্তু ইরান যদি তাদের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্যে প্রতিশোধের তাণ্ডব শুরু করে দেয়, তবে এই দেশগুলোর অবস্থা কি হইব বুঝতেছেন তো? একদম বিধ্বস্ত হয়ে যাইব, বিমানবন্দর ধ্বংস হইব, বন্দর ধ্বংস হইব, কনস্ট্রাকশন খাতগুলা থমকাই যাইব, হাজার হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি হারাইব, হয়তো বেতন না পাইয়া অনেকেই দেশে ফিরবে। কিছু করার নাই, শূন্য হাতে ফিরতে বাধ্য। রেমিটেন্স বন্ধ হওয়া মানে হইল ডলারের রিজার্ভ শেষ। ডলার নাই মানে আমরা আর কিছু আমদানি করতে পারবো না। জ্বালানি, খাদ্য, ওষুধ কোনো কিছু আমরা আমদানি করতে পারবো না। অর্থনীতির কফিনে এইটা হইব কঠিন একটা পেরেক, একদম 2.5 ইঞ্চি পেরেক। রেমিটেন্সের পর আমাদের দ্বিতীয় স্তম্ভ গার্মেন্টস শিল্প। কিন্তু ভাবেন তো, রেমিটেন্স নাই, ডলার নাই, আমরা কি তুলা কিংবা কাঁচামাল আমদানি করতে পারুম? জ্বালানি নাই মানে বিদ্যুৎ নাই, কিভাবে চলবে গার্মেন্টস কারখানা? লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী পথে বৈশা যাইব, দেশের বৃহত্তম রপ্তানি খাত ধ্বংস হইয়া যাইব। এটা চোখের সামনে ভাসতেছে আমার।
এই যে বাংলাদেশের একটা করুণ পরিস্থিতি, এই অর্থনৈতিক ধ্বংসলীলার মধ্যে দেশে ছড়িয়ে পড়েছে হামের মতো মহামারী, প্রয়োজনীয় টিকা নাই, অসংখ্য শিশু মারা যাচ্ছে প্রতিদিন, শিশু মৃত্যুর হার অনেকাংশে বেড়ে গেছে, হাসপাতালে বেড নাই, ওষুধ নাই, এমনকি টিকা দেওয়ার লোক পর্যন্ত নাই, কারণ জ্বালানি সংকটে পরিবহন ব্যবস্থা থমকাই গেছে। হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যাইতেছে শিশুর প্রাণ। আমরা কি নিঃশব্দে এমন ধ্বংস দেখে দেখে চুপ করে থাকবো? এগুলা কি দুর্ভিক্ষের আগমনী বার্তা না? জ্বালানি নাই, পরিবহন নাই, ডলার নাই, এই রাষ্ট্র খাদ্য সরবরাহ নিশ্চিত করবে কিভাবে? চালের দাম যখন 500 টাকা কেজি হবে, তখন কি আপনারা কিনতে পারবেন? আপনাদের পরিস্থিতি কি হবে বুঝতে পারছেন? এই মরণ কামড়ের মাঝে বাংলাদেশের রাজনীতিবিদরা কি করতেছে? তারা ক্ষমতার কামড়াকামড়ি করতেছে, ক্ষমতার লড়াই ব্যস্ত। সাধারণ মানুষ যখন ক্ষুধার জ্বালায় জ্বলবে, তখন তারা কি করবে? পরিস্থিতি এমন হইয়া গেছে, কিছুদিন পর হয়তো তারেক রহমান বইলা ফেলবে, সাইরা দেমা কাইন্দা বাঁচি, কারণ আর কোনো পন্থা থাকবে না। তারেক রহমানরা কিন্তু ঠিকই পালাবে। আপনারা কোথায় যাবেন? আপনার পরিবার কোথায় যাবে? আপনার সন্তান কোথায় যাবে? সময় আছে এখনো, সচেতন হন। এই আসন্ন বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেন। তারেক রহমানের উপর নির্ভর করে থাকেন না। আম ছালা দুইটাই কিন্তু একসাথে যাইব। কথাগুলা বারবার শুনবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে। পারলে সম্ভব হইলে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দেন, সচেতন করেন। আপনার মন্তব্য কমেন্টে জানান, আমরা কি পারবো এই সংকট মোকাবেলা করতে কিনা সেটাও জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করবার জন্য একটা মাত্র পন্থা, একটা মাত্র উপায় আপনারা আমাকে বলবেন, কি মনে হয় আপনাদের? বাংলাদেশকে এইরকম একটা বিধ্বস্ত অবস্থা থেকে মুক্ত করবার জন্য একটা পন্থা আপনারা আমাকে বলেন, একটা উপায় আপনারা আমাকে বলেন, যেটা হইলে বাংলাদেশ আপাতত মুক্তি পাবে। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসার মোটামুটি অনেক কাছে চলে গিয়েছিল, কিন্তু তারা যে ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা মৌলবাদী, তারা জঙ্গি, জিহাদি, তারা সাম্প্রদায়িক শক্তি, যার কারণে বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে এসে বিএনপিকে ভোট দিতে বাধ্য হয়। বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়া, তাদের সেই দাবি দেওয়ার প্রতিফলন ঘটাতে পেরেছে? পারেনি। যদি পারতো, তবে জাতীয় সংসদের একজন সংসদ সদস্য সে কি করে তার সহকর্মী কিংবা তার সহযোদ্ধা, যেটাই বলেন না কেন, আরেকজন সাংসদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে? সেটা হোক না যে কোনো মঞ্চে, কিন্তু কিভাবে, কোন সাহসে, কোন ধৃষ্টতায় একজন নারী সহকর্মীকে নিয়ে এ ধরনের ফালতু মন্তব্য করে? বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষার একটা মাত্র পন্থা, বাংলাদেশ থেকে জামাতকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। জামাতের আইডিওলজি, জামাতের সকল প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান থেকে জামাত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে, পয়সা কামায়, পয়সা কামানোর যে মেশিনগুলো আছে জামাতের, সবকিছুকে একদম বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বাংলাদেশ থেকে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী চক্রের যতগুলো প্রতিষ্ঠান আছে, জামাতের বাইরে গিয়েও বিভিন্ন নামে বেনামে এদেরকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে জামাত ইসলাম নামক যে শক্তি, এটাকে একেবারে ধ্বংস করে দিতে হবে। যদি এটাকে ধ্বংস করা যায়, তবে বিএনপি চাইলেও আর জামাতের কাঁধে কিংবা ঘাড়ে ভর করতে পারবে না। সুতরাং বিএনপি কিছুটা হলেও জামাত থেকে মুক্তি পাবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই আমির হামজা, জামাতের ঝিনাইদহ কিংবা কুষ্টিয়ার এমপি, যাই হোক, এই বদমাইশ এতটা নারী বিদ্বেষী, আর এই বদমাইশ তার শুরু থেকে আমি দেখেছি প্রথমে শেখ হাসিনার সমালোচনা করতো, তবে সেটা ইতিবাচক। এরপর দেখেছি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, সে কি প্রেম, সে কি ভালোবাসা। এরপর ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল, আমির হামজা হয়ে গেল জামাতের নেতা, গুপ্ত গুপ্ত, যেমন মিজানুর রহমান আজাহারি, যেমন আহমদুল্লাহ, এদের মতোই এই বদমাসটা চরম মাত্রায় নারী বিদ্বেষী। এর নারী বিদ্বেষী অনেক বক্তব্য আছে, যেগুলো দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আপনারা নিশ্চয়ই এইসব ভিডিও দেখে এসেছেন অতীতে। এই বদমাস আমির হামজা, আপনারা জানেন তাকে রাশমিকা হামজা বলা হয়, কারণ দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার চমৎকার প্রশংসা করেছিল, অনেক সুন্দর ফিগার, সে অনেক কথা বলেছে। এদের কথা, এদের চালচলন, এদের আচরণ সবকিছু দেখে আমরা জানি, বুঝি এরা অন্ধকার রাত হলেই মধ্যরাতে গিয়ে ভিডিও দেখে যা যা করা দরকার দেখার পর সেটা তো বুঝতেই পারছেন। জামাতের এই বদমাস আমির হামজা সম্প্রতি একটা ওয়াজ মাহফিলে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আরেকজন নারী সাংসদকে নিয়ে দেখেন কি ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। রুমিন ফারহানা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডাইনে বামে আমার এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবি আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো
মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই এটার পরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আবার আমাদের সামনে আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডানে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। জামাতের এই দাড়ি টুপিওয়ালা বদমাশ আমির হামজার বক্তব্যের সারাংশ এমনটাই ছিল, সংসদে তার চারপাশে নারী দিয়ে ঘেরা, এক পাশে পটলের মেয়ে আর এক পাশে রুমিন ফারহানা, অর্থাৎ এক একজনের কি ভুঁড়ি, তাদের দেখলে অন্য মহিলারা বলবে বাচ্চা হয় আমাদের আর পেট হয় উনাদের, কি বড় পেট, উকুন মারা যাবে, ভুঁড়ি চিরলে পেটের ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হয়ে আসবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে নিয়ে কটাক্ষ করে এই ধরনের বক্তব্য দেয় এইরকম একটা লোককে এখন পর্যন্ত কোনো প্রকার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না। এই ধরনের ঘটনা যদি আওয়ামী লীগের শাসনামলে ঘটতো, আপনারা তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন। এখন কথা বলেন না কেন আপনারা? সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এরা এখন কেন কথা বলেন না? কেন এখন এই যে নারীবাদী যারা আছেন তারা কথা বলেন না? সংসদে নারীদের অধিকার আছে যাওয়ার জন্য, নারী সাংসদকে নিয়ে ধরনের কথা বলতেছে, এখন আপনাদের বিবেকের দণ্ড আর জাগে না, এখন আপনাদের বিবেক আর কথা বলে না। এর প্রেক্ষিতে ব্যারিস্টার রুমিন ফারহানা বিচার দিয়েছেন মাননীয় স্পিকারকে। যদিও এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই স্পিকারকে বিচার দেওয়াটা কতটা যৌক্তিক আমি জানি না, কারণ এই বিচার শুধুমাত্র বিচার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এটার কোনো পরবর্তী স্টেপ আমরা দেখবো না। আমরা অতীতেও দেখিনি, 2001 থেকে 2006, এখনো দেখবো না, কারণ বিএনপি সবসময় জামাতকে, মৌলবাদকে তুষণ করেছে, মৌলবাদকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ক্ষেত্র বিশেষে নিজেরাও মৌলবাদের কাছে আশ্রয় নিয়েছে। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। সুতরাং বিএনপির কাছ থেকে আমরা এই প্রত্যাশা কখনো করি না। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আমির হামজার বিরুদ্ধে মাননীয় স্পিকারকে বিচার দিয়েছে। আসেন সেই ভিডিওটা দেখি। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। এই হচ্ছে অবস্থা। মানে ভাবতে পারেন আপনারা, একজন নারী সাংসদকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেয় ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়ে, যেখানে ধর্মের শিক্ষা দেওয়া হয়, যেখানে ধর্মের জ্ঞান প্রদান করা হয়, যেখানে ধর্মীয় রীতিনীতি নিয়ে আলোচনা হয়, যেখানে ধর্ম বিষয়ে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করা হয়, সেই সব জায়গায় গিয়ে আমির হামজার মতো বদমাশ এই ধরনের বক্তব্য দিয়েই যাচ্ছে, কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, ওদের ভবিষ্যতে দেখবো না। এই ভিডিওটা জাস্ট আমির হামজার এই বক্তব্য এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যে তার বিরুদ্ধে কথা বলেছেন এটা দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসা, এর বাইরে কিছু না। বেশি কিছু বলতে চাই না, যেভাবে দেশ চলছে তাতে করে বাংলাদেশের তারা এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন আপনারা কতখানি বুঝতে পারছেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। যেই তারেক রহমান নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তিনি যে এত দ্রুত আবারও পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার কানেকশন দেখাতে সক্রিয় হয়ে উঠলেন, সেটা বেশ চমক দেখানোর মতোই বটে। পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে বাংলাদেশের যে একটা প্রকাশ্য উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যখন সম্পূর্ণ সমর্থন দিতে ভারত সরকার রাজি হয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই আসছেন এই বিষয়টি নিয়ে কাজ করতে সম্মত হয়, তখন তারেক রহমানের কাছ থেকে ভারত সরকারের প্রধান প্রতিশ্রুতি যেটা আশা করেছিল তারা, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের কাছ থেকে সরে তারেক রহমান বাংলাদেশকে ভারতমুখীনতার দিকে একটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মানে ভারতের সঙ্গেই যে বন্ধুত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যেমন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করবেন, তেমনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অবাধে বাংলাদেশে চলাচল করলে বাংলাদেশের ভূখণ্ডে তাদের তৎপরতা অব্যাহত আছে এটা জানলে ভারতের ভেতরে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় সেটা থেকে ভারতকে রক্ষা করবেন তারেক রহমান।
এবং তারেক রহমান ক্ষমতায় আসবার পর তিনি যখন সেনাবাহিনীতে রদবদল আনেন বড় ধরনের, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো রদবদলের দিকে দৃষ্টি হয়েছিল তার একটি ছিল সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ যেটিতে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার অর্থাৎ পিএসও হিসেবে কাজ করছিলেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে পাকিস্তানের প্রথম সফরটি করেন 2025 সালের জানুয়ারিতে সেনাবাহিনীর একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল নিয়ে গিয়ে, এবং সেখানে তখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর অসীম ক্ষমতাধর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান কর্মকর্তা শাহির শামসাদ মির্জা এদের সাক্ষাৎ হয়েছিল। এবং তখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানই কিন্তু পাকিস্তান থেকে চীন পাকিস্তানের যৌথ কারিগরি সহায়তায় নির্মিত যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। মানে ওই ঘটনা ভারতে একেবারে টনক নড়িয়ে দিয়েছিল ভারতের সংবাদ মাধ্যম, ভারতের কূটনৈতিক মহল, রাজনৈতিক মহল এবং সশস্ত্র বাহিনীর নানা অংশ একেবারে চমকে উঠেছিল যে ইউনূস সরকার এতটা স্পষ্টভাবে দুই সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিচ্ছে। এরপর পাকিস্তান সেনাবাহিনীর শাহির শামসাদ মির্জা মানে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা সহ অনেক কর্মকর্তারাই এসেছেন বাংলাদেশ সফরে ইউনূস সরকারের পুরোটা আমল জুড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন এবং খবর বেরিয়েছিল যে আইএসআই নাকি ঢাকায় রীতিমতো একটা অফিস খুলে বসেছে। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই খবরকে অস্বীকার করা হলেও ভারতের সংবাদ মাধ্যম ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে বরাবর লিখেছে যে আইএসআই এর গোয়েন্দাদের একদম অবাধে যাতায়াতের ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের ভূখণ্ড। এ অবস্থায় তারেক রহমান ক্ষমতায় এসেছেন। তারেক রহমান ক্ষমতায় এসেই যে রদবদল এনেছেন তার মধ্যে তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিয়ে নতুন পিএসও এনেছেন। শুধু তাই নয়, এই যে পাকিস্তানপন্থী অফিসার হিসেবে পরিচিত পাওয়া লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে তিনি রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, মানে তার সেনাবাহিনীর ক্যারিয়ার শেষ করেছেন। অন্যদিকে তারেক রহমান আরেকটা যেটা বড় পরিবর্তন এনেছিলেন সেটা হচ্ছে ডিজিএফআই এর পদে পরিবর্তন, মানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান পদে পরিবর্তন এনে তিনি কায়সার রশিদকে সেই পদে নিয়ে আসেন এবং পদোন্নতি দিয়ে মেজর জেনারেল বানিয়ে ডিজিএফআই এর দায়িত্ব দেন তার বিশ্বস্ত একজনকে বসাতে। আর ইউনূস আমলের ডিজিএফআই প্রধান মানে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান, যিনিও কিনা এই আইএসআই কানেকশনে ব্যাপক তৎপরতা চালাচ্ছিলেন, এমনকি সামরিক গোয়েন্দা সংস্থা সে সময় হাদির হত্যাকাণ্ড সহ নানা রকম ঘটনা প্রবাহ ঘটাচ্ছিল কিনা সে বিষয়ে মানে হাদির ঘনিষ্ঠ পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের সদস্যরা যেমন বক্তব্য রাখছিলেন, তেমনি নানা তরফে এ সন্দেহ ছিল। সেই ডিজিএফআই প্রধানকে বদলেও তারেক রহমান তার বিশ্বস্ত কায়সার রশিদকে ব্রিগেডিয়ার পদ থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই প্রধানের দায়িত্ব দেন। এই দুটোকে সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছিল যে তারেক রহমান আশ্বস্ত করতে চান ভারতকে, ভারতের সেনাবাহিনীকে, সেনা গোয়েন্দা সংস্থাকে, যে বাংলাদেশ পাকিস্তানের আইএসআই এর সঙ্গে কানেকশন রাখতে চায় না। বিশেষ করে তারেক রহমান, যার দীর্ঘ দুর্নাম আছে বা যাকে নিয়ে দীর্ঘ অভিযোগ আছে, উদ্বেগ আশঙ্কা আছে যে তিনি আর আইএসআই বরাবর ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, সেই ব্যক্তিটি এই আশ্বাস প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দিতে চাইছে, যাদের সমর্থন, যাদের একরকমের স্বীকৃতি সরাসরি তার আবারও নির্বাসন জীবন শেষে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারার পেছনে কাজ করেছিল, যে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তার সরকার কোনো মাখামাখির সম্পর্ক রাখবে না, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গেও হয়তো নয়। এ অবস্থায়
প্রধানমন্ত্রী তারেক রহমান যে ডিজিএফআই প্রধানকে নিয়োগ দিয়েছিলেন কায়সার রশিদ, তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার কথা বলে, মানে আনুষ্ঠানিকভাবে চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন এমন ঘোষণা দিয়ে সস্ত্রীক দিল্লি ঘুরে আসেন এবং সেখানে গিয়ে দিল্লিতে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এবং ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আসেন এবং সেটা জানান দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে। বিস্ময়করভাবে, মানে সাধারণভাবে গোয়েন্দা কর্মকর্তারা কোথাও সফরে গেলে কোথায় তারা সফর করছেন, কোথায় তারা সাক্ষাৎ করছেন, অনেক ক্ষেত্রেই সেটা গোপন রাখা হয় এবং নিশ্চয়ই সেটা মাথায় রেখেই ডিজিএফআই প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার কথা বলে দিল্লি গেলেন। কিন্তু হাদির সন্দেহভাজন হত্যাকারীরা যখন ভারতে গ্রেফতার হয়েছে বলে এবং গ্রেফতার হওয়া মাত্র হাদিকে হত্যা করে তারা সীমান্ত পাড়ি দিয়েছে বলে স্বীকার করে নিয়েছে বলে যখন পুলিশের একটা বিশেষ টাস্কফোর্স ঘোষণা দেয় ভারতে, তখন বাংলাদেশে বসে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ঘোষণা করে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ একজন কর্মকর্তা ভারত ঘুরে আসার পর ভারতের কর্মকর্তাদের সঙ্গে তার যে আলাপ হয়েছিল তার ভিত্তিতেই এই হাই প্রোফাইল গ্রেফতারের ঘটনা ঘটতে পেরেছে। এবং তার পরপরই আমরা দেখি ভারতের হিন্দুস্তান টাইমস, ভারতের দ্য প্রিন্ট, এরা ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কারণ তারেক রহমানের পরিবর্তন করা ডিজিএফআই প্রধান প্রথম সফরে দায়িত্ব নেওয়ার পরপরই দিল্লি গিয়ে ভারতের গোয়েন্দা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এই কথায় খবর প্রকাশিত হতে থাকে যে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখন তারেক রহমান সকলকে চমকে দিয়ে তার ডিজিএফআই প্রধানকে, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানকে এখন পাকিস্তান পাঠাচ্ছেন এবং পাকিস্তান সফরে গেছেন এপ্রিলের 1 তারিখ বাংলাদেশের ডিজিএফআই প্রধান কায়সার রশিদ এবং সেখানে গিয়ে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আইএসআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে যে তিনি ইসলামাবাদে যে গেছেন সেখানে তিনি আইএসআই প্রধান সহ শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যে মেজর জেনারেল কায়সার রশিদের এই আইএসআই এর সঙ্গে সাক্ষাৎ করতে বা পাকিস্তান সফরের বিষয়টাও যে গোপন থাকলো না, তাতে মনে হচ্ছে যে তারেক রহমান তার যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে অনুসরণ করে একদিকে ভারত আর একদিকে পাকিস্তানকে নিয়ে খেলতে চাইছেন। এই আইএসআই কানেকশনটাই কিন্তু ভারতের সঙ্গে তারেক রহমানের এমন দূরত্ব তৈরি করেছিল যে এই যে খালেদা জিয়া মৃত্যুশয্যায় যাওয়ার আগ পর্যন্ত, একদম নভেম্বরের শেষ পর্যন্ত ভারত কিছুতেই তারেক রহমানকে বিএনপির প্রধান নেতা বা বাংলাদেশের বিকল্প রাজনীতির প্রধান হিসেবে দেখতে কিছুতেই সমর্থ হচ্ছিল না, মানে তারা কিছুতেই সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না। এমনকি ইউনূসের আমলে সম্পর্কটা এমন তলানিতে গিয়ে ঠেকার পরেও এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুই বিকল্পই শুধু সামনে হাজির হওয়ার পরেও ভারতের অবস্থান ছিল যে বেগম খালেদা জিয়াই এ দফায়ও নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি সরকার ক্ষমতায় এসে দায়িত্ব পালন শুরু করবেন এবং তারপর বিএনপি সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে তার উপর নির্ভর করবে যে তারেক রহমান সত্যিই বাংলাদেশে আসতে পারবেন কিনা এবং তাতে ভারত সমর্থন দেবে কিনা। এই অবস্থানটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও ছিল, কারণ এই অঞ্চলে ভারতের পরামর্শকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এ নিয়ে ট্রাম্প, তুলসী গ্যাবার্ড কিংবা পল কাপুর কারো কোনো রাগঢাক নাই। এ অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায় চলে যাওয়ার পরেও মনে করে দেখেন নভেম্বরের একেবারে শেষ তারিখেও তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে লিখলেন যে মাকে মৃত্যুশয্যায় দেখতেও তিনি যে দেশে আসবেন এই সিদ্ধান্তটা তার উপর নির্ভর করছে না। কিন্তু কিছুতেই বেগম খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নেওয়ার মতো সুস্থ হবেন না। আর এই পরিস্থিতিতে বিএনপির রাজনীতিটা তারেক রহমান না ফিরলে এমনই দুর্বল হয়ে পড়বে যে তাতে বিএনপির
পক্ষে জামায়াতে ইসলামীকে হারিয়ে আর কিছুতেই নির্বাচনে জিতে আসা সম্ভব হবে না। আর তখন ভারত যুক্তরাষ্ট্র পড়বে আরো বড় বিপদে। এই বাংলাদেশে যখন কট্টরপন্থী একটি দল নির্বাচিত হয়ে রাজনীতির কেন্দ্রে চলে আসবে, সেসব কথা হিসাব করে তখন তাড়াতাড়ি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, প্রথম সক্রিয় যোগাযোগ শুরু করে ভারত। এবং লন্ডনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরায়স্বামী সহ ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তার যে আলাপ আলোচনা তখন হয়, তাতে কিন্তু পরিষ্কারভাবে আর যেন কখনো কোনো আইএসআই কানেকশনে তারেক রহমানের নেতৃত্বে থাকা অবস্থায় বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র আসতে না পারে, বাংলাদেশে বাংলা ভাইয়ের উত্থান ঘটতে না পারে, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান ঘটতে না পারে, এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে আলাপ হয়েছে। এসব দুর্নাম, অভিযোগ, আশঙ্কা দূরীভূত করে যেই তারেক রহমান নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তিনি যে এত দ্রুত আবারও পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার কানেকশন দেখাতে সক্রিয় হয়ে উঠলেন, সেটা বেশ চমক দেখানোর মতোই বটে। তবে কে জানে, হয়তো এসবের পেছনেও তার যে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলো আছে, সেসব শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রের পরামর্শ, সম্মতি, সমর্থন সবই থাকতে পারে। গোয়েন্দাদের সঙ্গে বেশ প্রকাশ্যে খেলবার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান, তা নিশ্চিত। যে কারণে দিল্লিতে ডিজিএফআই প্রধানের যে সফর, সেটা প্রকাশ্য করে দেওয়ার মাধ্যমে তারেক রহমান সরকার রয়ের সঙ্গে তাদের সক্রিয় সম্পর্কটাও প্রকাশ করে দেওয়ার প্রয়োজন বোধ করেছিলেন।